আমি পদ্মজা, লিখেছেন এলমা বেহরোজ। দশম পর্বে আপনাদের সাথে প্রতিবারের মতোই আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। অন্ধকার ঘনীভূত হচ্ছে, মৃদুলের দেখা নেই। পূর্ণার দরজার বাঁধ ভেঙে পড়ল। বিরক্তিতে সে নেকাব উঠিয়ে ফেলল। ব্যাগ থেকে বের করা মেলা থেকে কেনা বিশেষ টর্চটি। সেটি 3টি রঙের আলো ছড়ায়। মৃদুল জিনিসটির প্রান্তের জন্য কিনেছে। টর্চের সুইচে চাপ দিল, জ্বলল না। ব্রুকুসকে আরও 2বার চেষ্টা করল। ব্যর্থতার হতাশ হয়ে টর্চের মুখ নিজের দিকে দৌড়ে ভাবল, দোকানদার কি তাদেরকে ঠকিয়েছে? হঠাৎ করে জ্বলে উঠল টর্চ। তীব্র আলোয় মুখে এসে পড়ল। চমকে চোখ বন্ধ করে ফেলল সে। আমির তখন হাতের সিগারেট নদীর জলে ফেলে দিয়ে পেছনে ফিরে তাকিয়েছিল রাফেদের কার্যকলাপ দেখার জন্য। চোখ ফেরাতেই দৃষ্টিতে ধরা পড়ল পূর্ণার মুখ। 3 রঙের আলোয় তার মুখ স্পষ্ট হয়ে উঠেছে। রাফেদ মন তো ততক্ষণে পূর্ণার খুব কাছাকাছি পৌঁছে গেছে। আমির চিৎকার করে উঠল, রাফেদ! আমিরের কণ্ঠস্বর শুনে রাফেদ মন তো চমকেও তাকালো। চেনা কণ্ঠ শুনে অবাক হয়ে তাকালো পূর্ণাও। মৃদুল তখন ঘাটের দিকেই আসছিল। তার কানেও পৌঁছালো আমিরের গলা। 4 জোড়া চোখ বড় বড় হয়ে গেল বিস্ময়ে। আমির দ্রুত ট্রলার থেকে নেমে পড়ল। পূর্ণা অস্পষ্ট স্বরে বলল, ভাইয়া! বাতাসে ছড়িয়ে পড়ল উত্তেজনা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি পাল্টে অনুরূপ নিল। প্রকৃতিও যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে পরবর্তী মুহূর্তের জন্য। রাফেদের পাশ দিয়ে যাওয়ার সময় আমি নিম্নস্বরে বলল, ট্রলারে ফিরে যাও। তারপর এগিয়ে গেল পূর্ণার দিকে। পূর্ণা, এখানে কি করছ? মৃদুল নীরবে এসে দাঁড়ালো আমিরের পেছনে। পূর্ণার চোখে দৃষ্টি অনুসরণ করে গাঁড় পেরালো আমিরও। মৃদুলকে দেখে তার চোখে বিস্ময়ের ঝলক। মৃদুল আবার পূর্ণার দিকে ফিরে তাকালো সে। লজ্জায় পূর্ণা মাথা নত করে ফেলল। আমির উভয়কে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, দুজন একসঙ্গে এসেছ? মৃদুল মাথা চুলকাতে অস্বস্তিতে জবাব দিল, জি ভাইয়া। মেলা এসছিলাম। আমির 2 পা পিছিয়ে গিয়ে সরু চোখে দুজনকে পরখ করল। পূর্ণার চোখ আতঙ্ক। সে বারবার মৃদুলের দিকে তাকাচ্ছে। মৃদুল ইশারায় তাকে সাহস দেওয়ার চেষ্টা করছে। আমিরের মনে হাসির উদ্বেগ হলো। মুখে গম্ভীর্য বজায় রেখে বলল, একদম ঠিক করনি পূর্ণা। এভাবে রাতের বেলা এত দূরে চলে এসেছ, তাও অচেনা একজন ছেলের সাথে। আমিরের কথায় আঘাত লাগলো মৃদুলের মনে। পূর্ণার মাথা তখন একেবারে দুশ্চিন্তা। ভাইয়া জেনেছে মানে আপাও জানবে, তারপর কি হবে সেই কল্পনাই করতে পারছে না সে। পূর্ণার মনোভাব বুঝতে পেরে মৃদুল বলল, ভাই, ও আইতে চাই নাই, আমি ওরে জোর কইরে আনছি। মৃদুলকে থামিয়ে দিয়ে আমির বলল, পূর্ণাকে তোর চেয়ে আমি ভালো চিনি। নিজের ইচ্ছে এসেছে নাকি কারো ইচ্ছায় তা বেশ বুঝতে পারছি। বয়োলজ্জায় পূর্ণার ইচ্ছে হচ্ছে মাটির সঙ্গে মিশে যেতে। আমির গম্ভীর্যের সঙ্গে ক্রোধ মিশিয়ে বলল, ওর একটা বিহিত করতে হবে, সালিশ বসাবো আমি। ভাই, মৃদুল বাধা দিতে চাইল। তুই থাম মৃদুল। আমিরের কণ্ঠ কঠোর। পূর্ণা আমার বোন নিয়ে আমি কি করব সেটা আমার ব্যাপার। আমিরের কথাগুলো রুক্ষ শোনাচ্ছে। পূর্ণা মৃদুলের মুখে দুশ্চিন্তার ছায়া। হঠাৎ পূর্ণার চোখ থেকে নেমে পড়ল অসস্ত্র বন্যা। ভয় ও আতঙ্কের পুপি কেঁদে উঠল সে। মৃদুল, আমির দুজনেই এই প্রত্যাশিত প্রতিক্রিয়ার বিব্রত হয়ে পড়ল। কাপা স্বরে পূর্ণা বলল, আমি আর আসবো না ভাইয়া। পূর্ণার অবস্থা দেখে নিজেকে আর আটকাতে পারল না আমির। সশব্দে হেসে উঠল। আমির দমকে পেট চেপে ধরল। কতদিন পর এমন মুক্ত হাসি এসেছে খেয়াল নেই। আমিরের হাসি দেখে থেমে গেল পূর্ণার কান্না। মৃদুল বিস্ময়ে তাকিয়ে রইল। প্রথমে পূর্ণার অকস্মাৎ কান্না, এখন আমিরের উন্মত্ত হাসি। অদ্ভুত দৃশ্য দুটি তাকে হতভম্ব করে দিয়েছে। হাসতে হাসতে আমিরের চোখে জল এসে গেল। অনেক কষ্টে হাসি সামলে বলল, কাঁদতে হবে না, আমি কিছুই করব না। প্রেম করা যায় আর ধরা পড়লেই কাঁপাকাঁপি। এত ভীরু সাহস নেই বুকে। পূর্ণা আর চোখে মৃদুলকে দেখে মৃদুস্বরে বলল, আমাদের মধ্যে প্রেম টেম নেই ভাইয়া। আমিরের মুখ বিস্ময়ে হা হয়ে গেল। অবাক হয়ে বলল, সে কি যোগে এলো? প্রেম ভালোবাসা ছাড়াই ছেলেমেয়ে একসঙ্গে রাতের বেলা মেলায় চলে এসেছে। মৃদুল অস্পষ্ট স্বরে বলল, বন্ধু হই। আমির বুরকুসকে বলল, তাই তোরা বন্ধু? ভালোই হয়েছে। শুনছি তোর ভাবি নাকি পূর্ণার বিয়ে ঠিক করছে। তুই কিন্তু পূর্ণার বিয়েতে আমার সঙ্গে নাচবি। পূর্ণা চমকানো দৃষ্টিতে তাকালো। রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, কবে, কোথায় ঠিক করেছে?
আমির উদাসীনভাবে উত্তর দিল, সে আমি কি জানি, তোমার বোন জানে। পূর্ণার চোখে অশ্রু জমা হলো। মৃদুল স্তব্ধ হয়ে গেল। তার সমস্ত শরীর পাথরের মতো ভারী হয়ে উঠল। আমিরের দেওয়া খবর তীরের মতো তাদের অন্তরে বিচ্ছে। পৃথিবীটা যেন মুহূর্তেই পাকা হয়ে গেছে। পূর্ণা চেষ্টা করলো পরিস্থিতি হজম করতে, ঠোল গিলল ভিতরের যন্ত্রণাকে অতিক্রম করতে। এক পলক মৃদুলের দিকে তাকালো, ভাঙ্গা গলায় প্রশ্ন করলো, তোমরা ঢাকা থেকে কবে এলে? আমির প্রশ্নটা শুনেই তখনও জবাব দিল না। পূর্ণা বোধ হয় পদ্মজার খোঁজে বাড়িতে গিয়েছিল। তখন বাড়ির কেউ হয়তো বলেছে ঢাকার কথা। সে জবাব দিল, আজ বিকেলে। কাল যেও, বোনের সঙ্গে দেখা করে এসো। পূর্ণা মাথা নাড়ল। তার ও মৃদুলের মুখে যে গভীর শোকের ছায়া বিরাজ করছে তা আমিরের নজর এড়ালো না। সে মৃদুলের কাঁধে সহানুভূতির সঙ্গে হাত রেখে বলল, মজা করছি, বিয়ে ঠিক হয়নি, এখনো যোগ্য কাউকে পাইনি। তারপর একটু উজ্জ্বল হয়ে উচ্ছ্বাসের সঙ্গে বলল, তা পূর্ণা, মেলা থেকে কি কি কিনলে? আমিরের কথায় দুজনে বিভ্রান্ত হয়ে গেল। মৃদুল একটু নড়ে চড়ে দাঁড়ালো। পূর্ণা অবিশ্বাসের সঙ্গে বলল, সত্যি? আমির 2 আঙ্গুল দিয়ে কণ্ঠস্বর ধরে বলল, হ্যাঁ বাবা, সত্যি, কসম। পূর্ণার চোখের সন্দেহ। আমির দ্রুত মাথা ঝাঁকিয়ে হাসতে হাসতে বলল, কসম কসম কসম। তার কণ্ঠে এত দৃঢ় ছিল যে পূর্ণার চোখে পুরোপুরি বিশ্বাসের আভা ফিরে এলো। পূর্ণা মৃদুল দুজনেই একে অপরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন একটা ভারী মেঘ কেটে গেছে। পূর্ণা উচ্ছ্বাসিত হয়ে বলল, অনেক কিছু কেনা হয়েছে, সবই উনি উপহার দিয়েছেন, তাই নাকি? চলো আমিও কিছু কিনে দিই। মৃদুল, মেলা কি শেষ? না ভাই, এখনও চলতেছে, চলো যাওয়া যাক। পূর্ণা বাধা দিয়ে বলল, না ভাইয়া, আর কিছুর প্রয়োজন নেই, যথেষ্ট হয়েছে। এসব তো বন্ধুর দান, ভাইয়ের উপহার আলাদা নাকি? এখন শুধু বন্ধুর উপহারই গ্রহণযোগ্য, অন্য সব বর্জনীয়। আমিরের ব্যঙ্গোক্তি বুঝতে পেরে পূর্ণা বলল, আহা ভাইয়া। আমির হাসল। চলো মেলায় যাই। মৃদুল, তোর সাইকেলের ডান দিকের ট্রেলারে রেখে আয়। পূর্ণার হাতের ব্যাগটাও নিয়ে যা। যাওয়ার সময় ট্রলারে করে ফিরবি। রাতের বেলা হাওড় দিয়ে হেঁটে যাওয়া নিরাপদ না। ভাইয়া, তুমি ফিরবে না? পূর্ণা জিজ্ঞাসা করল। আমির উত্তর দিল, কিছুটা দেরি হবে, একজনের সঙ্গে দেখা করতে এসেছি, একটা গুরুত্বপূর্ণ কাজে। মৃদুল, যা, ব্যাগ রেখে আয়। মৃদুল সাইকেল আর ব্যাগে রেখে এলো। তিনজন একসঙ্গে মেলার দিকে এগিয়ে গেল। শাড়ির প্রতি পূর্ণার দুর্বলতা তাকে বেশ কটা শাড়ি কিনে দিল আমির। মেলা থেকে বের হওয়ার পথে হঠাৎ একটা শাড়ি ওকে আটকে গেল তার দৃষ্টি। কৃষ্ণবর্ণের রেশমি শাড়িটা রেখেই পদ্মজার মুখচ্ছবি বেশি উঠল মনস্পটে। পদ্মজার প্রিয় রং ছিল কালো আর সাদা, শুভ্র, সুঠাম এবং লাবণ্যময়। দেহটার যখন কোনো কালো শাড়ি জড়িয়ে থাকে তখন এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি হয়। আমিরের ধারণা কৃষ্ণবর্ণের সৃষ্টি হয়েছে শুধু পদ্মজার রূপের মধুরী প্রকাশ করতে। সে চোখের সামনে দেখতে পাচ্ছে পদ্মজার ঠোঁটের নিচে সেই ক্ষুদ্র স্থির কৃষ্ণ তিল। মৃদু হাসিতে উদ্ভাসিত মুখে পদ্মাবতী দাঁড়িয়ে আছে। সেই তিল থেকেও বিচ্ছুরিত হচ্ছে আলোকিত আলোর ঝলক। আমির শাড়িটা কিনে নিল। পূর্ণা আনন্দে আত্মহারা। আজ সে এত কিছু পেয়েছে। ঘাটে হাওলাদারের 2টি ট্রলার ছিল। দ্বিতীয় ট্রলারে চেপে তারা 2 জন বিদায় নিল। সঙ্গে গেল মন্ত, সে পূর্ণাকে বাড়ি পৌঁছে দেবে। আমির বড় ট্রলারটির ছাদে উঠে বসল। মৃদুল পূর্ণার সম্পর্ক তার অন্তরে মিষ্টি অনুভূতি ছড়িয়ে দিয়েছে। কত সুন্দর তাদের জীবন, কোনো জটিলতা নেই, কোনো দূরত্ব নেই। হঠাৎ একটা দুশ্চিন্তা খেলে গেল তার মনে। সে তো পূর্ণাকে আগামীকাল তাদের বাসায় আসতে বলে দিল, কিন্তু পদ্মজা তো সেখানে নেই। তাছাড়া কিছুক্ষণ আগেও সে পদ্মজার জন্য উদ্বিগ্ন ছিল। একবার ওদিকে যাওয়া প্রয়োজন। সে রাফেদকে ডেকে বলল, আমি যাচ্ছি, মন্ত দ্রুত ফিরে আসবে, পরিকল্পনা মনে রাখবে, দুজনে সতর্ক থেকে কাজ করবে। চাচাও সম্ভবত আসবে, কিছুটা দেরি হলেও আমি ফিরব। জি ভাই। পদ্মজা আশঙ্কা করছিল অর্বিত তার উপর আক্রমণ করবে, কিন্তু তার ভয় অমূলক প্রমাণিত হলো। লোকটি কিছুই করেনি। পদ্মজা প্রথম ঘরটা ঢোকার চেষ্টা করছিল, দরজা বন্ধ। ভিতর থেকে কোনো শব্দ বেশি আসছিল না। উৎকণ্ঠা জাগল মনে। মেয়েগুলো কি নিরাপদ আছে?
যে ঘরে পাচারের লক্ষ্যে কয়েকজনকে বন্দি করে রাখা হয়েছিল সেই ঘরের দরজা অবশ্য খোলা। দরজায় লেখা তৃতীয় ঘর। পদ্মজা সন্ধ্যা পর্যন্ত তৃতীয় ঘরের সামনে পায়চারি করলেও ঢোকার সাহস সঞ্চয় করতে পারল না। তার হাতে হ্যান্ডকাপ পরানো। তারপর অর্বিদও সারাক্ষণ নজর রাখছিল। অমানুষটা কখন যে তার সম্ভ্রান্ত আঘাত করে বসে সেই আশঙ্কায় সামনে এগোল না। অন্ধকার নেমে আসতেই রেদওয়ান বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছিল। পথে দেখতে পেল পদ্মজা একা একা হাঁটাহাঁটি করছে। তার চলার ভঙ্গি কিছুটা উদাসীন। সে অবাক হয়ে অরবিদকে প্রশ্ন করল, কি ব্যাপার, পদ্মজা এখানে কি করছে? অরবিদ বলল, ভাইজান নির্দেশ দিয়েছে, তেমনটাই অনুসরণ করা হচ্ছে। আমির ওর রূপে পাগল হয়ে গেছে। কবে যে এই মোহ ভাঙবে কে জানে। সতর্ক থেকো, কখন কি করে বসে তার ঠিক নেই। সে পাতালপুরীর প্রধান দরজা দিয়ে এগিয়ে গেল। বহুবার চেষ্টা করেও দরজাটি খুলতে পারল না। দাঁতে দাঁত চিবিয়ে অরবিদের দিকে ফিরল। কি ব্যাপার, দরজাটা কেন খুলছে না? অরবিদ জানালো, সাবি ভাইয়ের কাছে। রেদওয়ান বিরক্তি প্রকাশ করে অন্ধকারের চোখে চলে গেল। তার দেহে ক্লান্তির চাপ স্পষ্ট হয়ে উঠেছে। পুরো শরীর অবসন্ন হয়ে পড়ছে। একদিকে কাজের চাপ, অন্যদিকে অসুস্থ শরীরের বোঝা। নিজের শারীরিক শক্তি হারিয়ে ফেলছে সে। কিছুক্ষণের শুয়ে থাকার পরেও ঘুম এলো না, যেন এক প্যাচের মধ্যে আটকে আছে। হতাশ হয়ে ভাবল, একটা রাত যদি শান্তিতে ঘুমাতে পারতাম তাহলে শরীরটা আবার ঠিক হয়ে যেত। পায়চারি করতে করতে শেষ পর্যন্ত নিজের শরীরের অবস্থা সামলাতে না পেরে রেদওয়ান 2টি ঘুমের ওষুধ খেয়ে নিল। অল্প সময়ের মধ্যেই চোখের পাতা ভারী হতে লাগলো। কিছুক্ষণের মধ্যে সেই ঘুমের কোলে ডলে পড়ল। হতাশ মন নিয়ে কিছুক্ষণ খাটে শুয়ে রইল পদ্মজা। বেশ কিছুক্ষণ কেটে গেল সেইভাবে। কিছুতেই মন টিকছে না। আবার বেরিয়ে পড়ল বাইরে। অন্ধকারের চোখ ও শূন্য প্রতিধ্বনি মাঝখানে রাখা নরম গদিতে অরবিদকে ঘুমাতে দেখে তার হৃদয় জ্বলে উঠল আশার আলো। সে পা টিপে টিপে অতি সতর্কতার সঙ্গে শূন্য প্রতিধ্বনিতে প্রবেশ করল। তারপর দ্রুত পদক্ষেপে চলে গেল তৃতীয় ঘরে। মেঝেতে অনেক মেয়ে পড়ে আছে, তাদের হাত মুখ বাঁধা। 2-3 জন ঘুমাচ্ছে, বাকিরা বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে পদ্মজার দিকে। পদ্মজা তাদের দিকে দ্রুত এগিয়ে এলো। নিম্নস্বরে বলল, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, ভয় পেও না। সবার সামনে একটা স্বাস্থ্যবান মেয়ে বসে আছে, মুখ কাপড় দিয়ে বাঁধা। পদ্মজার হাত পিছমোড়া করে হ্যান্ডকাপ পরানো, তাই সে মেয়েটির পিছনে গিয়ে মুখ বেঁধে রাখা কাপড়টির গিট্টুটি নিজের হাত দিয়ে খোলার চেষ্টা করলো। সফল হলো খুব দ্রুতই। মেয়েদের সবাই বিস্ময় বিভূত হয়ে পদ্মজাকে দেখছে। তাদের মনে হচ্ছে বিধাতা বুঝি তাদের দুধ পাঠিয়েছে। বাঁধন খুলতে স্বাস্থ্যবান মেয়েটি পদ্মজাকে জিজ্ঞাসা করলো, কে আপনি? পদ্মজা ভীত চোখে দরজার দিকে ফিরল। পিস জবাব দিল, আমি পদ্মজা। তোমরা আমাকে চিনবে না। আমি তোমাদের সাহায্য করতে এসেছি। নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করলো মেয়েগুলো। স্বাস্থ্যবান মেয়েটি হাতের বাঁধন খোলার জন্য তার পিছনে গিয়ে পিঠ গুড়িয়ে বসলো পদ্মজা। হ্যান্ডকাপের মাঝের দূরত্ব খুব কম, সে শুধু আঙ্গুল নাড়াতে পারছে। তার দাঁত দিয়ে দড়ির গিট খোলার জন্য মেঝেতে শুয়ে পড়ল। গালে ঠান্ডা, মেঝে লাগাতেই ক্ষতস্থান শিরশির করে উঠল। সেই দড়ি দিয়ে মেয়েটির হাত বাঁধা হয়েছে, সেটা নোংরা হয়েছিল। মুখের ভেতর ময়লা প্রবেশ করছে। তারপরও হাল চালো না পদ্মজা। নিরলস প্রচেষ্টায় সেই দড়িটির গিল্ট খুলতে লাগলো। প্রতিটি মুহূর্তে একটা যুগের সমান লম্বা মনে হচ্ছে। অবশেষে জানে না কতক্ষণ পর খুলে গেল গিট। মুক্তির আনন্দে মেয়েটির মুখে ফুটল হাসি। পদ্মজা মৃদুস্বরে বলল, এখন তোমার পালা, অন্যদেরকে মুক্তি করো। মেয়েটি তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে আরো 2টি মেয়ের বাঁধন খুলে মুক্ত করলো। তারপর 3 জন মিলে সাহায্য করলো বাকিদের। তাদের চোখে মুখে আশা জলজল করছে। পদ্মজা সবাইকে কথা বলতে নিষেধ করলো। সে মনে মনে প্রার্থনা করছে কেউ আসার আগেই যেন সব মেয়েকে বেরিয়ে যেতে পারে। আমির বোকামি করছে, সে পদ্মজাকে ছেড়ে গিয়েছে। এই বোকামির লোকটা দ্বিতীয়বার করবে না। এই সুযোগ কাজ না লাগাতে পারলে সব শেষ। মেয়েগুলোর মধ্যে 2 জন উত্তেজনায় কাঁপছে, তাদের চোখে ভয় ও আশার দেদ সংগ্রাম। পদ্মজা বলল, আমরা একসঙ্গে বের হব, একসঙ্গে লড়ব, নিজেদের ইজ্জত বাঁচাতে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ব। মেয়েরা নীরবে মাথা নাড়ল, তাদের চোখেও দৃঢ় সংকল্প।
পদ্মজা দুজনকে ডেকে নিল নিজের কাছে, বাকিদের অপেক্ষা করতে বলল। দুইটা মেয়েকে নিয়ে সে পঞ্চম ঘরে চলে এলো। বিকেলে যখন এসেছিল, ওদিকে হাঁটছিল, তখন ওই ঘরে কোনায় একটি লাঠি আর পাথর দেখছিল। পদ্মজা মেয়ে দুটিকে বলল, লাঠিগুলো নাও, আর বড় পাথর 3টা আছে, 3টে নিয়ে নাও, ছোটটাও নিও কয়েকটা। কাজ সেরে তারা আবার ফিরে এলো 3য় ঘরে। পদ্মজা সবার উদ্দেশ্যে বলল, শত্রুকে আঘাত করার মতো সাহস কার কার আছে? 6টি মেয়ে হাত তুলল। পদ্মজা তাদের লাঠি আর পাথর বুঝিয়ে দিয়ে বলল, যখনই আক্রমণ করতে বলবো করবে, শরীরের সবটুকু শক্তি দিয়ে যেভাবে পারো আঘাত করবে। আজ যদি তোমরা লড়তে না পারো তবে বিদেশে পাচার হয়ে যাবে, সেখানে তোমাদের নিয়ে অনেক খারাপ কাজ করানো হবে, অত্যাচার করা হবে। যাদের হাতে অস্ত্র নেই তারা দাঁত আর নখ কাজে লাগাবে। মেয়েরা একসঙ্গে মাথা নাড়ল। তারা ঘরের মাঝে আছে। এতগুলো দিন এখানে কাটিয়ে প্রাণের মায়া চলে গিয়েছিল, কিন্তু এই মানুষটা নতুন আশার সংবাদ নিয়ে এসেছে। সাবধানে 3য় ঘর থেকে বেরিয়ে পড়ল সবাই। সবার সামনে পদ্মজা। শূন্য প্রতিধ্বনি। দরজা পেরোনোর সময় মেয়েগুলোর মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। হঠাৎ হুমড়ি খেয়ে পড়ল একজন। তার আর্তনাদে খুলে গেল আরবিদের চোখ। সামনে মেয়েগুলোর দেখে হচ্চকিয়ে গেল সে। পরিস্থিতি বুঝে পদ্মজা উচ্চস্বরে বলল, সবাই একে আক্রমণ করো। স্বাস্থ্যবান মেয়েটি সবার আগে ঝাঁপিয়ে পড়ল। আরবিদের পিঠে আঘাত করতে লাগলো। আঘাতের তীব্রতায় মেঝেতে পড়ে গেল আরবিদ। সেই সুযোগে অন্যরাও ঝাঁপিয়ে পড়ল তার উপর। অরবিদ মেয়েগুলোকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো বটে, কিন্তু 15টা যুবতী মেয়ে তো কম কথা নয়। ব্যর্থ হয়ে মার খেতে খেতে উবু হয়ে বসে পড়ল সে। যাদের হাতে অস্ত্র নেই তারা অনবরত লাথি হাঁকাচ্ছে। একটা মেয়ে আতঙ্কে দূরে দাঁড়িয়ে আছে পাথর হাতে। পদ্মজা তাকে উৎসাহিত দিয়ে বলল, পাথর ছুঁড়ে লোকটার মাথায় আঘাত করো, ভয় পেও না। পদ্মজার কথা মতো পাথর দিয়ে অরবিদের মাথায় আঘাত করলো মেয়েটি। অরবিদের মরণার্তনাদ আর মেয়েগুলোর ক্রোধ মেশানো নিঃশ্বাসে কেঁপে উঠল চারপাশ। রক্তাক্ত অরবিদ নিস্তেজ হয়ে যেতেই পদ্মজার ঠোঁটে ফুটে উঠল বিজয়ের হাসি। তার আদেশে একটি মেয়ে দরজার সামনে গিয়ে অনুসন্ধানী হাতের চাবি খুঁজল। শূন্যতা ছাড়া কিছুই পেল না। চাবি না পেয়ে দ্রুত ছুটে এলো অরবিদের নিথর দেহটার কাছে। পোশাক হাতড়েও কিছু পেল না। রুদ্ধ হয়ে এলো পদ্মজার প্রাণবায়ু। এক পা দূরে স্বাধীনতা, অথচ না, সে আর ভাবতে পারছে না। মেয়েদের নিয়ে পাতালপুরীর প্রতিটি কোণায় অনুসন্ধান করলো, কিন্তু কোনো চাবির দরজা খুলল না। মেয়েদের চোখে জ্বলে ওঠা আশার আলো নিভে গেল পুত করে। পদ্মজা ভেঙে পড়ল, তবুও সান্ত্বনার বাণী উচ্চারণ করলো, ভয় নেই, আমরা জয়ী হব। দরজা আঘাত করলো সবাই। নিষ্ঠুর নীরবতা ছাড়া কোনো উত্তর মিলল না। এই লোহকঠিন দরজা শরীরের শক্তিতে ভাঙা সম্ভব নয়। গভীর নিঃশ্বাস ফেলে পদ্মজা বলল, সবাই শোনো, আমরা দরজার মুখে দাঁড়িয়ে থাকব। কেউ দরজা খুললেই আমরা তার উপর ঝাঁপিয়ে পড়ব। এই লোকটার মতো অবস্থা করে সবাই মিলে একসঙ্গে পালাবো। এখন যেভাবে সবাই একসঙ্গে কাজ করছো তখন করবে, ঠিক আছে? মেয়েগুলো মাথা নেড়ে সায় দিল। তারা লড়াইয়ের জন্য তৈরি। পেরিয়ে গেল 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট। হঠাৎ বেশি এলো দরজা খোলার আওয়াজ। সবার বুকে দুঃখপোকানি বেড়ে গেল। পদ্মজা সবাইকে ইশারা করলো, আক্রমণ করো। দরজা খুলতে মেয়েগুলো ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণ আগের কথা, আমির পাতালপুরীর সামনে এসে দেখতে পেল মজিদ আর খলিল দাঁড়িয়ে আছে। তাদের কাছে চাবি নেই। আমির খলিলকে চাবি দিল তালা খুলতে। খলিল দরজা খুলতে সব মেয়েরা তার উপর ঝাঁপিয়ে পড়ল। অভাবনীয় দৃশ্যটা শক্ত করে দিল আমিরের চোয়াল। সে উত্তেজিত হয়ে মজিদকে বলল, আব্বা, সামনের দরজাটা বন্ধ করুন। মজিদ দরজা বন্ধ করতে চলে গেলেন। আমির এগিয়ে গেল। তার সুদীর্ঘ বলিষ্ঠ দেহটা একটা জীবন্ত প্রাচীর। শক্ত হাতে মেয়েদের পিছন দিকে ঠেলে দিতে তার বেগ পেতে হলো না। 2 সাহসী মেয়ে লাঠি হাতে আমিরকে আঘাত করতে উদ্যত হলো। আমির নিজ দক্ষতায় 2 হাতে লাঠি ধরে ফেলল। তারপর লাঠি সহই মেয়েদের দুটিকে ধাক্কা দিয়ে ঠেলে দিল দূরে। বাকি মেয়েদের উপর এলোপাতাড়িভাবে চালাতে লাগলো চড়থাপ্পড়। তার চোখ জোড়া থেকে ক্রোধ এবং আক্রোশের অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হচ্ছে। হঠাৎ একজন পাথর ছুঁড়ে মারল আমিরের দিকে। পাথরটি গিয়ে পড়ল তার ঘাড়ে। সেখানে রেদওয়ানের
আঘাত লাগার পর 3টা সপ্তাহ পার হয়নি, আবার পাথরের আঘাত পেয়ে শুকাতে বসা ক্ষতটা থেকে গল গল করে রক্ত বের হতে শুরু করলো। আমিরের গলায় তখন পদ্মজার জন্য কেনা শাড়িটি ঝুলছে। ট্রলারের ছাদে বসে মুগ্ধ চোখে দেখছিল রেশমি শাড়িটি। ব্যাগটা ছিল পাশেই। কখন যে বাতাসের ঝাপটায় ব্যাগ উড়ে গেল টের পেল না। যখন উপলব্ধি করলো তখন আর কিছুই করা ছিল না, তাই গলার মাফলারের মধ্যে জড়িয়ে রেখেছিল শাড়িটিকে। গাঁট থেকে প্রবাহিত রক্তে ভিজে গেল সেটা। সেসবে পাত্তা না দিয়ে আমির জ্বরের গতিতে ঘূর্ণিপাকের মতো প্রতিটি মেয়েকে আঘাত করতে করতে দুর্বল করে ফেলল। বিস্ময়ের হতবাক হয়ে দাঁড়িয়ে আছে পদ্মজা। এক মুহূর্তে কি যে হয়ে গেল। আমিরের রক্তিম চোখ তার দিকে ঘুরে আসতেই হৃদয় দগ করে কেঁপে উঠল। বোদের আলো জ্বলে ওঠার আগে আমির ঝাঁপিয়ে পড়ল তার প্রিয়তমার উপর, শাড়ি দিয়ে পেঁচিয়ে ধরল গলা। সেই শাড়ি কিছুক্ষণ আগেও ছিল প্রেমের প্রতীক, তা আজ পরিণত হচ্ছে মৃত্যুর পাদে। ক্ষোভে জর্জরিত কণ্ঠে সে উচ্চারণ করল একটা মাত্র শব্দ, চলনাময়ী। আমিরের নিঃশ্বাস বিষাক্ত বাষ্পে পরিণত হয়েছে। তার রূপ এমন মৃত্যু দৃশ্য আজরাইলের মতো। পদ্মজা অসহায়ের মতো চটপট করছে। একবার শুধু আমিরের দিকে তাকাতে চাইল, তার আগে উল্টে গেল চোখ দুটো। বুকে শুরু হলো যন্ত্রণার তীব্র অনুভূতি। চোখের কোণ থেকে অশ্রুধারা গড়িয়ে পড়ল। শ্বাসরোধ হতে চাইল। মৃত্যুর ছায়ার মতো দাঁড়িয়ে আছে তার পাশে। মুহূর্তের জন্য সময় থেমে গেল। পদ্মজা কালেমা পাঠ করার চেষ্টা করল। সে জীবনের শেষ মুহূর্তে ইমানের সাক্ষ্য দিতেই মরতে চায়। তার ঠোঁট থেকে অস্ফুটভাবে উচ্চারিত হলো লা ইলাহা। সেই শব্দ কানে পৌঁছাতে কেঁপে উঠল আমিরের হাত। সঙ্গে সঙ্গে পদ্মজার নরম গলা থেকে তার হাত শিথিল হয়ে গেল। জোরে পড়া পাতা যেভাবে মাটিতে এসে পড়ে ঠিক সেভাবে মেঝেতে লুটিয়ে পড়ল পদ্মজা। তার চোখ আধবোজ, দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছে, চটপট করছে তীরে আশ্রে পড়া মাছের মতো। গলা স্পষ্ট হয়ে বসে গেছে নীল কালো দাগ। আজ এই ছিল আমাদের আজকের পর্ব। পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্নমান ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।